হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রহস্যময় পৃথিবী। রহস্যময় পৃথিবীতে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। তো অন্যান্য দিনের মতো আজকেও আমি সুপ্রীতি চলে এসেছি একটি সত্য ঘটনা নিয়ে। কলকাতার রাত মানেই এক আবহ, দিনের ভিড়, ব্যস্ততা, কোলাহল, সব কিছু মিলিয়ে শহরটি যেন ভৌতিক নিস্তব্ধতায় ঘেরা। বিশেষ করে যখন ঘড়ির কাঁটায় রাত 1টা ছাড়ায়, তখন শহরের পুরানো রাস্তাগুলোতে শীতল হাওয়া বইতে শুরু করে। ট্রাম লাইনগুলো লম্বা সাপের মতো আঁকাবাঁকা হয়ে ছুটে চলেছে শহরের বুক চিরে। দিনের আলোয় এগুলো যতটা সাধারণ মনে হয়, রাতের আধারে ঠিক ততটাই রহস্যময়। আর আমি যেই ট্রাম গাড়িটির কথা বলতে এসেছি, সেটা একটি অদৃশ্য ট্রাম গাড়ি। কলকাতা শহরটা অনেকের চোখে হয়তো আলোর শহর, সংস্কৃতির শহর, কিন্তু আমার চোখে এটা একই সঙ্গে আলো ও অন্ধকারের মিশ্রণ। দিনের ব্যস্ততা, ট্রাফিক, মানুষজন, দোকানপাট সব মিলেমিশে শহরটা প্রাণবস্তু। কিন্তু রাত নামলেই এই শহর যেন অন্য এক দুনিয়ায় ঢুকে যায়। পুরানো ল্যাম্পপোস্টের হলুদ আলোয় ফাঁকা রাস্তা, গলির কোণে ঘন অন্ধকার, আর মাঝে মাঝে হাওয়া বইলে কাগজ উড়ে যায়। এইসবের মধ্যে এক অদ্ভুত ভয় কাজ করে। তবে কলকাতায় ট্রাম গাড়ির মতো রহস্য আর কোথাওই নেই। আজ আমি যে কাহিনী শোনাবো, সেটা সত্য না মিথ্যা, সেটা হয়তো তোমরাই ঠিক করতে পারবে। কিন্তু আমি জানি, সেই রাতের পর আর কোনো দিনও ট্রামে উঠতে পারিনি। সেদিন ডিসেম্বরের রাত। আমি তখন এক ইউটিউব চ্যানেলের জন্য কলকাতা ভৌতিক রহস্য সিরিজ বানাচ্ছিলাম। শুনেছিলাম কলকাতার কিছু রুটে আজও ট্রামের সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটে, বিশেষ করে এসপ্ল্যানেড থেকে বালিগঞ্জের রুটটা। ঘড়িতে তখন রাত 12:10। শহরের রাস্তা একেবারে নীরবতা, মাঝে মাঝে কুকুরের ডাক ছাড়া আর কোনো শব্দই নেই। হঠাৎ চোখে পড়ল একটা পুরানো নীল সাদা ট্রাম ধীরে ধীরে এগিয়ে আসছে। ভাবলাম, এত রাত্রে ট্রাম চলবে কিভাবে? এখন তো ট্রামের সময় অনেক আগেই শেষ হয়ে গেছে। তবুও কৌতূহল সামলাতে পারলাম না। চুপচাপ উঠে পড়লাম ভিতরে ঢুকতেই অবাক হয়ে গেলাম। আসনগুলো প্রায়ই ফাঁকা, তবে কয়েকজন যাত্রী বসে আছেন। এক বৃদ্ধ অধ্যাপক, হাতে মোটা বই আর পুরো ফ্রেমের চশমা, এক দম্পতি নীরব হয়ে জানালার বাইরে তাকিয়ে, আর এক কলেজ পড়ুয়া মেয়ে, চাদরে মোড়া, কপালে অদ্ভুত দাগ, আর একজন কন্ট্রাক্টর, যিনি টিকিট কাটার বদলে এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়েছিলেন। ট্রাম চলতে শুরু করলো। লোহার চাকায় লোহার লাইনের শব্দ, কট 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 কট, রাতের নিস্তব্ধতাকে চিরে ফেলল। প্রথমে সব কিছুই স্বাভাবিক লাগছিল, কিন্তু কয়েক মিনিট পরে বুঝলাম কিছু যেন গড়বড়। জানালা দিয়ে বাইরে তাকালাম। রাস্তা একেবারে ফাঁকা, কোনো গাড়ি নেই, কোনো মানুষ নেই। অথচ এই সময়েও মাঝে মাঝে ট্যাক্সি বা মোটর বাইক দেখা যাচ্ছে। ঠিক তখনই খেয়াল করলাম আমার সামনের জানালায় এক প্রতিফলন দেখা যাচ্ছে, কিন্তু সেটা আমার নয়, কিংবা অন্য কোনো যাত্রীরও নয়। ওটা এক অচেনা মুখ, যেন ধোঁয়ায় ভরা। চোখ নেই, কেবল ফাঁকা গর্ত। ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। আমি আঁতকে উঠলাম, মাথা ঘুরে গেল, কিন্তু আশ্চর্যজনকভাবে অন্য কেউ কিছুই খেয়াল করলো না। হঠাৎ পাশের মেয়েটি ফিসফিস করে বলল, আপনি কি দেখেছেন জানালার ছায়াটা? আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মেয়েটি নিচু গলায় বলল, এই রুটে একবার ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল 70 বছর আগে। এক শীতের রাতে এই ট্রামটাতেই আগুন ধরে গিয়েছিল। ভিতরে প্রায় 40 জন যাত্রী মারা যায়, কেউ নাকি বাঁচতে পারেনি। আমি অবাক হয়ে বললাম, কিন্তু
এখন যে আমরা সবাই এই ট্রামে বসে আছি, মেয়েটি এক অদ্ভুত হাসি হেসে উত্তর দিল না। বৃদ্ধ অধ্যাপক বই বন্ধ করে বললেন, এইসব গল্পে ভয়ের কিছু নেই, অতীতকে আঁকড়ে থাকলে চলবে না। কিন্তু আমি খেয়াল করলাম তার হাত কাঁপছে, চশমার ভিতর দিয়ে তার চোখে ভয় স্পষ্ট। ঠিক তখন কন্ট্রাক্টর এগিয়ে এলেন। তার হাতে কোনো টিকিটই নেই, শুধু একটা ছেঁড়া খাতা। সে বলল, সবাইয়ের নাম লিখে দিন। আমরা সবাই অবাক হলাম। দম্পতি বলল, টিকিট কাটা লাগবে না। কন্ট্রাক্টর ঠান্ডা গলায় বললেন, টিকিট নয়, নাম। যারা এই ট্রামে ওঠে তাদের নাম লিখতেই হয়। মনে হলো তার গলার স্বর যেন ভেসে আসছে অনেক দূর থেকে, গভীর, কর্কশ আর ঠান্ডা। আমি নাম লিখতে গিয়েও থেমে গেলাম। মনে হচ্ছিল নাম বললেই কিছু একটা ঘটে যাবে। ঠিক তখন ট্রামের বাতি কয়েক সেকেন্ডের জন্য নিভে গেল। অন্ধকারের মধ্যে আমি স্পষ্ট শুনলাম কেউ একজন কানে ফিসফিস করে বলল, তুমি আর নামতে পারবে না। ট্রামের ভিতরের আলো নিভে যাওয়ার পর কয়েক সেকেন্ডের জন্য সবকিছু একেবারে অন্ধকার হয়ে গেল। শুধু বাইরে রাস্তার ফাঁকা ল্যাম্পপোস্টের আলো ফাঁক ফোকর দিয়ে ঢুকছিল। আমি বুঝতে পারলাম আমার বুকের ভিতরে অস্বাভাবিক ঠান্ডা জমে যাচ্ছে, যেন কেউ বরফে হাত দিয়ে আমার হৃৎপিণ্ড চেপে ধরেছে। হঠাৎ আলো আবার জ্বলে উঠল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যতজন যাত্রী বসেছিল তাদের সংখ্যা বেড়ে গেছে। সামনের সিটে এক নতুন মানুষ এসে বসেছে। পুরো মুখটা পোড়া, চামড়া ঝরে গেছে, চোখ দুটো ফাঁকা গর্ত, অথচ তার ঠোঁট হাসছে। বৃদ্ধা অধ্যাপক হঠাৎ মাটিতে বই ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। তার ঠোঁট কাঁপছে, গলায় ভয়ার্তক আওয়াজ, না না, এটা অসম্ভব। আমি সেই দিন দেখেছি, আমি সেই দুর্ঘটনা দেখেছি। আমরা সবাই অবাক হয়ে তাকালাম। অধ্যাপক ফিসফিস করে বললেন, 1952 সালের ডিসেম্বর, বালিগঞ্জ ট্রাম দুর্ঘটনা। আগুনে সব পুড়ে গিয়েছিল। 40 জন যাত্রী জীবন্ত দগ্ধ হয়েছিল। তিনি হঠাৎ চিৎকার করে উঠলেন, তোমরা, ওরা ফিরেছে। অধ্যাপক হোঁচট খেয়ে দরজার দিকে দৌড়ালেন, কিন্তু দরজা খুলল না, যেন লোহার চেয়ে শক্ত কিছু দিয়ে আটকানো। কন্ট্রাক্টর ঠান্ডা গলায় বলল, এই ট্রামে ওঠা মানেই নাবার কোনো অধিকার নেই। সেই মুহূর্তেই আমি লক্ষ্য করলাম দম্পতির অদ্ভুত আচরণ। তারা একে অপরের হাত শক্ত করে ধরে আছে, কিন্তু তাদের চেহারায় কোনো ভয় নেই, বরং তাদের চোখে অদ্ভুত এক হাসি। মহিলা ধীরে ধীরে বললেন, আমরা তো সেই রাতেই মারা গেছি। আজও প্রতি বছর এই ট্রাম আমাদের ফিরিয়ে আনে। তুমি কি ভেবেছিলে আমরা সাধারণ যাত্রী? আমি হচকচিয়ে গেলাম। লোকটার হাতের মাংস গলে মাটিতে পড়ছে, আর তার জায়গায় হাড়গুলো শুধু দেখা যাচ্ছে, অথচ তারা নির্বিকার। মেয়েটি যে আমার পাশে বসেছিল হঠাৎ কাঁপতে কাঁপতে বলল, আমি জানতাম এরা মানুষ নয়, এরা সেই পোড়া আত্মারা। ট্রাম তখন পার সার্কাসের কাছে, রাস্তা ফাঁকা, কিন্তু জানালার বাইরে আমি স্পষ্ট দেখলাম দুজন মানুষ দাঁড়িয়ে আছে। তাদের চোখ লাল, মুখ ঝলসানো, তারা যেন একসঙ্গে তাকিয়ে আছে ট্রামের ভিতরে। আমি জানালায় হাত রাখতেই বুঝলাম ওরা আসলে বাইরে রাস্তার মানুষ নয়, ওরা প্রতিফলন, জানালার কাছে আটকে থাকা অভিশপ্ত আত্মারা। হঠাৎ কাঁচ ভেঙে গেল, এক পোড়া হাত ভিতরে ঢুকে আমার কাঁধ চেপে ধরল। আমি প্রাণপণে চিৎকার করলাম, কিন্তু কন্ট্রাক্টর হাসতে হাসতে বলল, এখন থেকে তুমিও আমাদের একজন হয়ে যাবে। আমার পাশে বসা কলেজ পড়ুয়া মেয়েটি হঠাৎ উঠে দাঁড়ালো। তার চোখে তখন আর কোনো ভয়ের ছাপ নেই, বরং ভৌতিক উজ্জ্বলতা। সে গম্ভীর গলায় বলল, এই ট্রামে যত যাত্রী উঠেছে তাদের মধ্যে একজন থাকে
প্রলুব্ধ করার জন্য। আমি সেই ভূমিকা পালন করি। আজ তুমি এসেছো, তোমাকে আর ছাড়ার উপায় নেই। আমার মাথা ঘুরে গেল। এতক্ষণ যে মেয়েটিকে আমি সহযাত্রী ভাবছিলাম সেই আসলে তাদের মধ্যে একজন। সে ধীরে ধীরে আমার দিকে এগোতে থাকলো। তার পায়ের শব্দ ধাবক মেঝেতে প্রতিধ্বনিত হচ্ছিল, টক টক টক। ঠিক তখনই বৃদ্ধা অধ্যাপক চিৎকার করে উঠলেন, না, আমি আর কাউকে মরতে দেব না। অধ্যাপক তার হাতে থাকা বইটি ছুঁড়ে মারলেন মেয়েটির দিকে। বইটা মেয়েটির শরীরে লাগতেই অদ্ভুত আগুনের শিখা বেরোলো। মেয়েটি কেঁপে উঠল, আর মুহূর্তেই তার চেহারা একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গেল। বইটা মেয়েটির কন্ট্রাক্টর গর্জে উঠল, অধ্যাপক তুমি আবারও বাধা দিলে, এইবার তোমাকে আর ছাড়বো না। অধ্যাপক কাঁপতে কাঁপতে বলল, আমি সেই দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র মানুষ। আমি জানি তোমরা অভিশপ্ত, আমি জানি তোমাদের মুক্তি নেই। কন্ট্রাক্টর হেসে উঠল, বেঁচে গিয়েছিলে তাই আজও শাস্তি ভোগ করছো। তুমি আমাদের সঙ্গে আটকে আছো, বেরোতে পারবে না। আমি ভয়ে জিজ্ঞাসা করলাম, আমার কি হবে? কন্ট্রাক্টর শীতল দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি তো ইতিমধ্যেই আমাদের হয়ে গেছো। ট্রামের অদ্ভুত আলো অন্ধকারের মাঝে বৃদ্ধ অধ্যাপক হাঁপাতে হাঁপাতে সিটে বসে পড়লেন। তার গলা কাঁপছিল, তবু তিনি বলতে লাগলেন, হ্যাঁ, আমি সেই দুর্ঘটনায় বেঁচে গিয়েছিলাম। 1952 সালের ডিসেম্বরের রাত ছিল সেটা। আমি তখন এক তরুণ ছাত্র, পরীক্ষার পড়া শেষ করে বাড়ি ফিরছিলাম, ঠিক এই ট্রামেতেই। তিনি কাঁপা হাতে চশমা খুললেন, চোখের কোণে জল চিকচিক করছে। আগুন ছড়িয়ে পড়েছিল মুহূর্তে। জানালা ভেঙে আমি লাফ মেরেছিলাম রাস্তায়, সবাই পুড়ে ছাই হয়ে গেল, শুধু আমি বেঁচে গিয়েছিলাম। তখন থেকে প্রতি বছর ওই রাতটা আমাকে তাড়া করে বেড়ায়। আমার ঘুম নেই, শান্তি নেই। আমি জানতাম একদিন এরা আমাকে খুঁজে পাবে। কন্ট্রাক্টর ঠান্ডা গলায় বলল, তুমি বেঁচে গিয়ে আমাদের অসম্পূর্ণ রেখেছিলে, আজ তুমি ফিরেছো, তাই এবার আমরা তোমাকে ছাড়বো না। ট্রামের ভিতরে হঠাৎ একটা পোড়া মাংসের গন্ধ ভেসে এলো। আমার বুক কেঁপে উঠল, চারিদিকের বাতাস ভারী হয়ে উঠল ধোঁয়ায়, চোখ জ্বলতে লাগলো। কিন্তু যাত্রীদের কারোর মুখে কষ্টের ছাপ নেই। দম্পতিটি ফিসফিস করে হাসতে হাসতে বললেন, মনে আছে আমাদের? আমরা হাত ধরাধরি করে মরেছিলাম, আজও একসঙ্গে ফিরি। তাদের হাতের চামড়া গলতে গলতে এক হয়ে যাচ্ছে, হাড়গুলো জোড়া লাগছে, যেন তারা দুজনে মিলে এক অদ্ভুত দানবে পরিণত হচ্ছে। অধ্যাপক কাঁপা গলায় চিৎকার করলেন, চোখ বন্ধ করো, তাকিও না। কিন্তু চোখ বন্ধ করার আগেই আমি দেখলাম তাদের জোড়া শরীর, যেখান থেকে আগুন বেরোচ্ছে, যেন তারা পুড়ে যাচ্ছে আবারও, প্রতিবার যাত্রায়। জানালার কাছে আবারও ছায়ার ভিড়, একসঙ্গে ডজন ডজন মুখ, পোড়া, বিকৃত, চিৎকাররত। তারা একসঙ্গে বলতে লাগলো, আমাদের সঙ্গে যোগ দাও, আমাদের সঙ্গে যোগ দাও। হঠাৎ দেখি আমার নিজের প্রতিফলনও তাদের মধ্যে মিশে গেছে। কিন্তু কাঁচের ভিতরে থাকা আমি হাসছে, দাঁত বের করে, আর তার চোখ ফাঁকা। আমি আতঙ্কে পিছনে সরে এলাম, কিন্তু প্রতিফলনটা হাত বাড়িয়ে কাঁচের ভেতর থেকে আমার হাত ধরতে চাইছে। অধ্যাপক গর্জে উঠলেন, না, এখনো সময় আছে, তুমি তাদের দলে যেও না। হঠাৎ মেঝেতে ছাই জমতে শুরু করলো। সেই ছাই থেকে ধীরে ধীরে গড়ে উঠল মেয়েটির শরীর, যে কয়েক মুহূর্ত আগে আগুনে মিলিয়ে গিয়েছে। সে আবার এক ভয়ঙ্কর আতঙ্ক রূপে ফিরে এসেছে। চোখ জ্বলছে আগুনে, ঠোঁট ফেটে রক্ত গড়াচ্ছে। সে আমার দিকে আঙুল তুলে বলল, তুমি আমার সঙ্গে প্রতারণা করলে, আমি তোমাকে টেনে নেব, আজ নয়, কাল নয়, এখনই। সে এগিয়ে এলো, আর তার পায়ের শব্দে পুরো ট্রাম কেঁপে উঠল, টক টক টক। কন্ট্রাক্টর শান্ত গলায় বলল, থামো, তাকে এখনই আমাদের হতে দিও না, শেষ স্টপেজে পৌঁছাতে দাও। মেয়েটি গর্জে উঠল, না, এত বছর ধরে আমি অপেক্ষা করছি, এবার তাকে ছাড়বো না। হঠাৎ ট্রামের পিছন দিক থেকে ভেসে এলো এক অচেনা যাত্রীর চিৎকার। আমরা সবাই চমকে উঠলাম। আমি তো ভেবেছিলাম ট্রামে আর কেউ নেই। সেই যাত্রী, এক তরুণ ছেলেকে আমরা আবারও খেয়াল করলাম। হয়তো এতক্ষণ চুপ করে বসেছিল। সে প্রাণপণে
দরজা খুলতে চাইছিল। ঠিক তখনই জানালার ছায়ারা একসঙ্গে কাঁচ ভেঙে ঢুকে পড়ল। পোড়া হাতগুলো তার শরীরে আঁচড় ধরল। পোড়া হাতগুলো তার শরীরে আঁকড়ে ধরল। সে ছটফট করতে লাগলো, গলা ফাটিয়ে চিৎকার, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। কিন্তু মুহূর্তের মধ্যেই তার শরীর ধোঁয়ার মধ্যে মিলিয়ে গেল। কেবল পোড়া কাপড়ের টুকরো পড়ে রইল সিটে। আমি স্তব্ধ হয়ে গেলাম। এই প্রথম চোখের সামনে কাউকে সত্যিই হারিয়ে যেতে দেখলাম। অধ্যাপক কাঁদতে কাঁদতে বললেন, এইভাবেই এরা প্রতি বছর নতুন শিকার খুঁজে নেয়। আর এবার তোমার পালা। ট্রাম তখন এক অদ্ভুত রাস্তায় ঢুকে গেছে। আমি জানালার বাইরে দিয়ে তাকালাম। এটা কলকাতার কোনো রাস্তাই নয়। চারিদিকে শুধু ছাই আর পোড়া কঙ্কাল। বাতাসে ভাসছে ছাইয়ের গন্ধ। কন্ট্রাক্টর হাসতে হাসতে বলল, আমরা এখন জীবিতদের শহরে নেই, আমরা ঢুকে পড়েছি মৃতদের রাজ্যে। এখান থেকে ফিরে যাওয়ার কোনো পথই নেই। আমি শিউরে উঠলাম। অধ্যাপক আমার হাত শক্ত করে ধরলেন, ফিসফিস করে বললেন, একটা উপায় আছে, একটাই উপায়, কিন্তু তার জন্য তোমাকে আমার সঙ্গে থাকতে হবে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কোন উপায়? অধ্যাপক চোখ নাবিয়ে বলল, আগুন। যেভাবে ওরা মারা গিয়েছিল সেইভাবেই আমাদেরও শেষ হতে হবে। ট্রামের ভিতরে এক নীরবতা, শুধু লোহার চাকায় লাইনের শব্দ, কট 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 কট। অধ্যাপক আমার হাত শক্ত করে ধরে বললেন, যেদিন দুর্ঘটনা হয়েছিল সেই দিন আমি এক পুরানো মন্ত্র শুনেছিলাম। বলা যায় আগুনেই মুক্তির পথ। আগুনে যেমন তারা মারা গিয়েছিল, আগুনই তাদের মুক্তি দেবে। আমি চমকে উঠলাম, কিন্তু আমাদেরও তো পুড়ে মরতে হবে। অধ্যাপক চোখ নামালেন, হ্যাঁ হয়তো তাই, কিন্তু এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে এছাড়া আর কোনো পথ নেই। কন্ট্রাক্টর দূর থেকে শুনছিল। সে হেসে উঠল, তুমি এখনো মরতে চাও না অধ্যাপক? কিন্তু এই ছেলেটা, ওকে আমরা ছাড়বো না। মেয়েটির দাঁত কেচিয়ে বলল, আজই ওকে টেনে নেব। যতক্ষণ না আমার হাতে তার জীবন নিভে যাচ্ছে আমি শান্ত হব না। ট্রাম হঠাৎ থেমে গেল। বাইরে তাকিয়ে দেখি একটা পুরানো স্টপেজ। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো স্টপেজটা আমি আগে কখনো দেখিনি। সাইনবোর্ডে লেখা আছে মৃত্যুপুর। লাল রঙের অক্ষরগুলো যেন রক্তে লেখা। সেই স্টপেজে ভিড় জমে আছে অসংখ্য অদ্ভুত মানুষ। তাদের শরীর আধপোড়া, চোখ ফাঁকা, ঠোঁট ছিঁড়ে গেছে। সবাই একসঙ্গে হাত নাড়াচ্ছে। তারা একসঙ্গে চিৎকার করে বলল, আমাদের সঙ্গে এসো, এসো। হঠাৎ দরজা খুলে গেল। এক ঝাঁক আত্মা ঢুকে পড়ল ভিতরে। ঠান্ডা হাওয়া বইতে লাগলো। আমি প্রাণপণে সিট আঁকড়ে ধরলাম। অধ্যাপক চিৎকার করলেন, না, দরজা বন্ধ করো। কন্ট্রাক্টর ঠান্ডা গলায় বলল, এরা আমাদের নতুন সঙ্গী, এরা ট্রাম পূর্ণ করবে। নতুন আত্মাদের মধ্যে একটা ছোট ছেলে ছিল, বয়স 12 বছরের বেশি নয়। তার চোখে কান্না, গলা কাঁপছে। সে আমার সামনে এসে বলল, দাদা আমাকে বাঁচাও। আমি খেলতে খেলতে এই ট্রামে উঠেছিলাম। আগুনে সব শেষ হয়ে গেছে। আমি বাড়ি যেতে চাই। আমার বুক মোচড় দিয়ে উঠল। আমি হাত বাড়িয়ে দিলাম। ঠিক তখনই মেয়েটি গর্জে উঠল, ওকে স্পর্শ করো না, ও আমাদের দলে। ওকে মুক্তি দেওয়ার অধিকার তোমার নেই। আমি তবু ছেলেটার হাত ধরলাম। হঠাৎ আগুনের শিখা বেরিয়ে এলো আর আমার হাত পুড়ে যেতে লাগলো। আমি যন্ত্রণায় চিৎকার করলাম। অধ্যাপক ছুটে এসে মন্ত্র উচ্চারণ করলেন। তার গলায় যেন অদ্ভুত শক্তি ছিল। ছেলেটি কেঁপে উঠল আর মুহূর্তেই ধোঁয়া মিলিয়ে গেল। অধ্যাপক হাঁপাতে হাঁপাতে বললেন, ওকে মুক্তি দিতে পেরেছি, কিন্তু এর জন্য আমাদের শাস্তি বাড়লো। কন্ট্রাক্টর রাগে গর্জে উঠল। তার চোখ থেকে আগুন বেরোতে লাগলো। অধ্যাপক, তুমি বারবার আমাদের পরিকল্পনা নষ্ট করো। এবার তোমার পালা। সে তার ছেঁড়া খাতাটি ছুঁড়ে মারলো। খাতাটা মাটিতে পড়তেই কালো আগুন ছড়িয়ে গেল চারিদিকে। আমি আগুনে পিছিয়ে গেলাম। আমি আতঙ্কে পিছিয়ে গেলাম।
আগুনে ছুঁই ছুঁই করতে ট্রামের সিটগুলো গলতে শুরু করলো। অধ্যাপক কাঁপা গলায় বললেন, এ আগুন সাধারণ নয়, এ তো অভিশপ্ত আগুন। এটা ছুঁলেই শরীর গলে যাবে, আত্মা বন্দী হয়ে পড়বে। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে আমরা কিভাবে বাঁচব? অধ্যাপক আমার চোখে চোখ রেখে বলল, একটা শেষ সুযোগ আছে, সেই আগুনকে ব্যবহার করতে হবে মুক্তির জন্য। ট্রাম চলতে চলতে এবার একেবারে রূপ পাল্টে ফেললো। ভিতরের সিটগুলো পুড়ে ছাই হয়ে গেল। লোহার দেওয়ালে পোড়া হাতের ছাপ ফুটে উঠল। জানালার বাইরে রাস্তা আর নেই, শুধু লাল আগুনের নন্দীপ বইছে। আমার শরীর ঘেমে উঠল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মেয়েটি হাসতে হাসতে এগিয়ে এলো। দেখেছো, আমরা এখন নরকের পথে চলেছি, এখান থেকে বাঁচার উপায় নেই। অধ্যাপক দাঁত চেপে বললেন, না, এখনো উপায় আছে। তিনি বুকের ভিতর থেকে একটা ছোট বই বের করলেন, পুরনো পোড়া কাগজের মলাট। এটা হলো সেই মন্ত্র বই। দুর্ঘটনার পর আমি এটাকেই বাঁচিয়ে রেখেছিলাম। আজ হয়তো এই বই আমাদের শেষ আশা। অধ্যাপক বই খুলে উচ্চারণ করতে লাগলেন, অগ্নি স্বাহা, অগ্নি মুক্তি। ট্রামের ভিতর হঠাৎ আগুন দাউ দাউ করে উঠল। ছায়ারা চিৎকার করে উঠল। কন্ট্রাক্টর আর মেয়েটি দুজনেই কেঁপে উঠল। কিন্তু একই সঙ্গে আমি অনুভব করলাম আমার শরীরও জ্বলছে, বুকের ভিতর আগুন লেগে যাচ্ছে। আমি যন্ত্রণায় চিৎকার করলাম, থামুন, আমি মরব। অধ্যাপক গম্ভীর গলায় বললেন, আগুনই মুক্তি, সহ্য করো, না হলে এদের দলে চিরকাল বন্দি থাকবে। অধ্যাপকের মন্ত্র থামতেই ছায়ারা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল। পোড়া হাতগুলো আমাদের ঘিরে ধরল। মেয়েটি গর্জে উঠল, তুমি আমাদের সঙ্গে লড়তে পারবে না অধ্যাপক, এবার তোমার শেষ। সে আগুনের ঝড় ছুড়ে দিল। অধ্যাপক এক মুহূর্তের জন্য দুলে গেলেন। তার শরীরের অর্ধেকটা আগুনে পুড়ে কালো হয়ে গেল। তবুও তিনি দাঁতে দাঁত চেপে মন্ত্র পড়তে থাকলেন। আমি চোখ ভিজে উঠে দেখলাম এই মানুষটা নিজের প্রাণের বিনিময়ে আমাকে বাঁচাতে চাইলেন। ট্রামের ভিতর তখন দাউ দাউ করে আগুন জ্বলছে, অথচ অদ্ভুত ব্যাপার হলো আগুন আমাদের পোড়াচ্ছে না, শুধু আত্মাদের পুড়িয়ে দিচ্ছে। অধ্যাপক দাঁড়িয়ে বুক ফুলিয়ে মন্ত্র পড়ছেন। তার শরীর অর্ধেক পুড়ে গেছে, তবুও কণ্ঠ দৃঢ়। তিনি চিৎকার করে বললেন, আগুনে মুক্তি, এই অভিশপ্ত চক্র ভাঙতে হবে। মেয়েটি গর্জে উঠল, না, তুমি আমাদের চিরকাল বন্দি করে রাখবে না। সে ঝাঁপিয়ে পড়ল অধ্যাপকের দিকে। মেয়েটির শরীর থেকে আগুনের ঝড় বেরোলো। সে আগুনে অধ্যাপক মুহূর্তেই জ্বলে গেল। তার শরীর কালো হয়ে ভস্ম হয়ে যাচ্ছিল। তবুও তিনি শেষ পর্যন্ত মন্ত্র পড়তে থাকলেন, অগ্নি মুক্তি দাও, আত্মা স্বাধীনা হও। আমার চোখে জল এসে গেল। আমি কাঁপতে কাঁপতে দেখলাম অধ্যাপক পুরোপুরি আগুনে মিলিয়ে গেলেন। তার শরীর নেই, কেবল মাটিতে পড়ে রইল সেই ছোট মন্ত্র বই। কন্ট্রাক্টর ধীরে ধীরে হাসতে লাগলো। বাহ, সে মরল, কিন্তু আমাদের আটকাতে পারলো না। অধ্যাপকের মৃত্যুতে ট্রামের ভিতরে হাহাকার শুরু হলো। জানালার কাছে আটকানো আত্মারা আরো উন্নমত হয়ে উঠল। একজন পোড়া নারী জানালা ভেঙে ঢুকে পড়ল। তার মুখ গলে পড়েছে, চোখ নেই, শুধু আগুন। সে আমার দিকে ঝাঁপিয়ে পড়ল। আমি প্রাণপণে বইটাকে হাতে তুলে ধরলাম। বই থেকে হঠাৎ আগুনের শিখা বেরিয়ে এলো। নারীটা কেঁপে উঠল এবং ধোঁয়ার মতো মিলিয়ে গেল। কন্ট্রাক্টর দাঁত কিচিয়ে বলল, তুই ওর জায়গা নিয়েছিস, এখন তুই আমাদের শত্রু। হঠাৎ কন্ট্রাক্টরের শরীর বদলাতে শুরু। তার ছেঁড়া পোশাক উড়ে গেল। তার শরীর থেকে বেরিয়ে এলো আসল রূপ। সে আসলে মানুষ নয়, একটা দানবীয় আত্মা। তার মুখ নেই, কেবল ফাঁকা গর্ত। বুকের ভিতর আগুন জ্বলছে। তার দুহাত লোহার মতো ধারালো। সে গর্জে উঠল, আমি হলাম মৃত্যুর রক্ষক।
এই ট্রামের চালক আমি, কেউ আমার হাত থেকে বাঁচতে পারে না। আমি সিট আঁচড়ে ধরলাম। হৃৎস্পন্দন এত জোরে বাজছিল, মনে হচ্ছিল ছিঁড়ে বেরিয়ে আসবে। আমি জানালার দিকে তাকালাম। হঠাৎ দেখি আমার প্রতিফলন আবারও আমাকে ডাকছে, কিন্তু এবার প্রতিফলনটা হাসছে না, সে কাঁদছে। সে হাত নেড়ে বলছে, আমাকে বিশ্বাস করো, আমিই আসল তুমি। তুমি যে ট্রামে বসে আছো সে আসলে তুমি নয়, ওরা তোমাকে বন্দি করেছে। আমার মাথা ঘুরে গেল। আমি কি তাহলে সত্যি প্রতিফলনের ভিতরে আটকে আছি? আমি কি আসলেই মরে গেছি? কন্ট্রাক্টর হেসে উঠল। হ্যাঁ, তুই যা ভাবছিস তাই সত্যি। হ্যাঁ, তুই তখনই মরে গিয়েছিলিস যখন ট্রামে উঠেছিলিস। এখন যা বাকি আছে সেটা শুধু তোর আত্মা, আর সেটাকেই আমি টেনে নেব। হঠাৎ মেয়েটি এগিয়ে এলো। এতক্ষণ সে আমায় আক্রমণ করতে চাইছিল, এবার তার চোখে দ্বিধা। সে ফিসফিস করে বলল, আমি চাইনি তুই মরিস, কিন্তু আমি বাধ্য। আমি এই ট্রামে বন্দি। আমি হতবাক হয়ে গেলাম। তাহলে তুই মরেছিলিস সেই দুর্ঘটনায়? সে মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি তখন কলেজে পড়তাম। সেই রাতে ট্রামে উঠেছিলাম, তারপর সব শেষ। তার চোখে জল ভরে উঠল। আমি মুক্তি চাই, কিন্তু পারছি না। আমি কাঁপা হাতে বইটা খুললাম। ভিতরের অক্ষরগুলো আগুনের মতো জ্বলছে। মেয়েটি বলল, শুধু তুই পড়বি এটা শেষ করতে। শেষ মন্ত্রটা পড়তে হবে, কিন্তু তার জন্য তোর আত্মা পুড়ে যাবে। আমার বুক কেঁপে উঠল। তাহলে আমিও মারা যাব? সে ধীরে ধীরে মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু তোর আত্মা মুক্ত হবে, আর আমাদেরও। আমি চোখ বন্ধ করলাম। বুকের ভিতরের ভয় আর সাহস একসঙ্গে কাঁপছিল। কন্ট্রাক্টর এগিয়ে এলো। তার গলা থেকে গর্জন বেরোলো, থাম, শেষ মন্ত্রটা পড়লে তুই আর ফিরতে পারবি না। তোর আত্মা ছাই হয়ে যাবে। সে আমার গলা চেপে ধরলো, আর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, চোখ অন্ধকার হয়ে আসছিল। ঠিক তখন মেয়েটি ঝাঁপিয়ে পড়ল কন্ট্রাক্টরের ওপর। না, এদের মুক্তি আমি আটকাতে দেব না। সে কন্ট্রাক্টরের বুক আঁকড়ে ধরল। দুজনেই আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতে লাগলো। আমি শেষ শক্তি দিয়ে বইটা খুললাম। বই থেকে আগুনের অক্ষর ভেসে উঠছিল। আমি কাপা গলায় পড়তে শুরু করলাম, অগ্নি, মুক্তি দাও, আত্মাদের শৃঙ্খল ভাঙো। চারপাশ কেঁপে উঠল। ট্রামের জানালাগুলো ভেঙে ছাইয়ে উড়ে গেল। আত্মারা একসঙ্গে চিৎকার করে উঠল। কন্ট্রাক্টর গর্জে উঠল, না, থামো। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। শেষ মন্ত্রের শব্দ শেষ হতেই বইটা জ্বলতে শুরু করলো। আগুনের শিখা বইয়ের ভিতর থেকে ছড়িয়ে পুরো ট্রামকে ঘিরে ধরলো। আমি কাঁপতে কাঁপতে মন্ত্র শেষ করলাম, মুক্তি দাও, সব আত্মাকে মুক্তি দাও। হঠাৎ যেন পুরো শহর কেঁপে উঠল। জানালার কাঁচ একসঙ্গে ভেঙে গেল। বাইরে আগুনের ঝড় বইতে লাগলো। এক এক করে জানালার ফাঁদে বন্দি আত্মাগুলো মুক্ত হতে লাগলো। তাদের মুখে এক অদ্ভুত আর্তনাদ, যেন কষ্ট আর শান্তি মিশে গেছে। একজন বৃদ্ধা আত্মা ধীরে ধীরে মিলিয়ে যাওয়ার আগে বলল, ধন্যবাদ, এত বছর পর অবশেষে মুক্তি পেলাম। কিন্তু মুক্তির আনন্দের মাঝেও হাহাকার, কারণ আত্মাদের একাংশ কন্ট্রাক্টরের সাথে বাঁধা। কন্ট্রাক্টর চিৎকার করে উঠল। তার শরীর বিশাল হয়ে গেল। চোখ থেকে আগুনের গোলা বের হচ্ছিল। হাত দুটো লোহার খড়গের মতো ধারালো। সে গর্জে উঠল, না, কেউ মুক্তি পাবে না। এই ট্রাম আমার, এই আত্মারাও আমার, তুইও মরবি। তার গলা থেকে ভেসে আসা সেই শব্দে ট্রামের লোহার চাকা গলে যাচ্ছিল। হঠাৎ মেয়েটি আগুনের ভিতর থেকে বেরিয়ে এলো। তার শরীর অর্ধেক ভস্ম হয়ে গেছে, তবুও চোখে এক অদ্ভুত আলো। সে চিৎকার করে বলল, আমাকে শক্তি দাও, আমি তাকে আটকে রাখবো। সে ঝাঁপিয়ে পড়ল কন্ট্রাক্টরের বুকের ওপর। দুজন আগুনের গোলার মতো লড়াই করতে লাগলো। কন্ট্রাক্টরের ভিতরের আগুন ফেটে বেরোচ্ছিল, আর মেয়েটির দেহ
আস্তে আস্তে ছাই হয়ে যাচ্ছিল। আমি বইটা শক্ত করে ধরে আবারও শেষ লাইন পড়লাম। অগ্নি, সব গ্রাস করো, অভিশাপ শেষ হোক। বইটা হঠাৎ বিস্ফোরিত হলো। এক দাউ দাউ শব্দে পুরো ট্রামটা আগুনে ভেসে গেল। আমার চোখের সামনে লোহা গলে নদীর মধ্যে বয়ে গেল। কাঠ ভেঙে ভস্ম হয়ে গেল, আর আগুনের আলোয় পুরো শহর কেঁপে উঠল। তারপর সব শান্ত। চোখ খুলে দেখি আমি একা দাঁড়িয়ে আছি। চারপাশ ফাঁকা, না ট্রাম, না আগুন, না আত্মা, শুধু একা শূন্যতা, শুধু এক শূন্যতা। দূরে মেয়েটির কণ্ঠ ভেসে এলো, ধন্যবাদ, এখন আমরা মুক্ত। তারপর আর কোনো শব্দ নেই। আমি ধীরে ধীরে হাঁটতে লাগলাম। হঠাৎ দেখি আমি দাঁড়িয়ে আছি এসপ্ল্যানেডের ট্রাম ডিপোর সামনে। সকাল হয়ে গেছে, রোদ উঠেছে, লোকজন হাঁটছে, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো কেউ আমাকে দেখতে পাচ্ছে না। আমি চিৎকার করে ডাকলাম, হাত নাড়ালাম, কেউ সাড়া দিল না। আমি আতঙ্কে হাতের দিকে তাকালাম, শরীর নেই, শুধু স্বচ্ছ ছায়া। আমি বুঝলাম আমি আর বেঁচে নেই। শেষ মন্ত্র উচ্চারণ করার সময় আমার আত্মাও আগুনে মিলিয়ে গেছে। আমি মুক্তি পাইনি, বরং চিরকালীন এক যাত্রী হয়ে রইলাম কলকাতার রাস্তায়, ট্রামের ছায়ায়। হঠাৎ কানে ভেসে এলো ট্রামের সেই পুরানো শব্দ, কট 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 কট। রাস্তা ফাঁকা, অথচ কোথাও থেকে ভেসে আসছে সেই ট্রামের শব্দ। আমি ধীরে ধীরে হাঁটলাম সেই শব্দের দিকে। রাস্তার ধারে এক পুরানো ট্রাম দাঁড়িয়ে, নীল সাদা রং, জানালা অর্ধেক ভাঙা, দরজা খোলা আছে। ভিতর থেকে এক কন্ট্রাক্টরের পরিচিত কণ্ঠ ভেসে এলো, চলুন বসুন, টিকিট কাটুন, ট্রাম ছাড়বে। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলাম। আমার সামনে আবার শুরু হলো সেই অভিশপ্ত যাত্রা।